নমস্কার। আবার একটা অনুষ্ঠান, আবার একজন বাচিক শিল্পী। কবিতা নিয়ে কাটাছেঁড়া, ভালো মন্দ, ভালো লাগা, মন্দ লাগা, আবেগে ভাষা, ঘৃণা উগড়ে দেওয়া, রাগে থরথর করে কাঁপা, আবার অনুভূতিতে টনটন করা, এই সব কিছু কবিতার একটা সামগ্রিক আয়োজন নিয়ে কিন্তু একটা তোলপাড় চলছে কবিতার ভুবনে। CCN-এর এক অভিনব উদ্যোগ, আর যে সেটা সবচেয়ে ভালো লাগার জায়গা যেটা হচ্ছে যে কোথায় কোনজন লুকিয়ে আছেন সে গোপনে, তাকে আমরা একদম চোখের সামনে পাচ্ছি। তার সঙ্গে হয়তো আলাপটাই তেমনভাবে ঘটে ওঠেনি, অথচ আজকের অনুষ্ঠানে যেই আমি পর্দা সরালাম দেখলাম বাহ, এমন জায়গায় এমন একজন বাচিক শিল্পী ছিলেন তাহলে। তো এমন করেই আজকে আমরা জলপাইগুড়ির বাচিক শিল্পীর সাথে আলাপ আলোচনায় কবিতায় ডুব দেব। আসুন আলাপ করাই। আসরে আমাদের কোয়েলা গাঙ্গুলি। কোয়েলার বাড়ি জলপাইগুড়িতে। তো এবার কথা শুরু করি, কবিতা শুরু করি। আচ্ছা কোয়েলা, তুমি বলি না আপনি বলি? নিশ্চয়ই তুমি, কারণ তুমি আমার পূর্ব পরিচিত আকাশবাণী থেকে। আচ্ছা, পূর্ব পরিচয় সূত্রে না ভালো লাগার সূত্রে? পূর্ব পরিচয় সূত্রে হলে আলাপচারিতাটা আরো বেশি গাঢ় হয়ে ওঠে। আচ্ছা, তুমি একটু গভীরতা চাইছো, এই তো? আসলে তোমার একটা ভীষণ পরিচিতি আছে, তোমার একটা সম্মানের জায়গা রয়েছে, এবং তোমার যে সাহিত্য শিল্প নিয়ে যে জগৎ, সেখানে তোমাকে আপনি বলার জন্য কিন্তু সবাই একদম তৈরি। আমার ভারী ভালোবাসতে ইচ্ছে করে, কেননা তুমি সব কিছুর মাঝেও সাহিত্যটাকে ছেড়ে পালাও না। আর সাহিত্যেরই একটা প্রধান অংশ কবিতা, কি মানবে কিনা বলো? সে তো ঠিকই, তাই একটু অনুমতি নিলাম যে তোমায় তুমি বলবো না আপনি বলবো। আমার কিন্তু তুমি বলতে ভালো লাগবে। বলো। আচ্ছা, তুমি আজকে যে এলে, তোমার আসার আগে মুহূর্তটা একটু বলো, একদম মনের গভীরে ডুব দিয়ে আমাদের একটু জানাও না। আমি আগে যেহেতু 4-5 বার এখানে এসেছি, সেই কারণে প্রথম আসার যে বুক দুরু যে উন্মাদনা বা উত্তেজনা, একটু দ্বিধা কম্পিত থর ব্যাপার, সেটা এবার ছিল না। এবার অনেকটাই আমি স্বচ্ছন্দ হয়ে গেছি। আচ্ছা, তাহলে তোমার স্বচ্ছন্দ বিহারে প্রথম কবিতা কি আসছে শুনে নি, তারপর অন্য কথা পরে। আমি যেহেতু প্রায় 33 বছর বাংলার ছাত্রী, বাংলা সাহিত্যের গবেষক, অধ্যাপনা করি, তো সেই কারণে যখন আমি কবিতা পড়ি তখন সেই কবিতাটা আমার কাছে আমার সমস্ত চিন্তায়, চেতনায়, মননে, ভালোবাসায়, ভালো লাগায় সংবাহিত হয়ে যায়। কবিতা তো আসলে একটা বোধ থেকে উঠে আসে, যে কারণে কবিতা আমি অনেক ছোটবেলা থেকে পড়তে ভালোবাসি ঠিকই, কিন্তু কবিতা বাচিক শিল্পী হিসাবে নয়, ক্লাসঘর চর্চাও নয়, কবিতা আমার ভালো লাগার জায়গা যেহেতু, সেই কারণে হয়তো কোনো ঘটনা, কোনো সাময়িক ঘটনা আমি দেখলাম, আমার মনে সেটা একটা আবেগের একটা স্পন্দন জাগিয়ে তুললো, আমাকে কখনো মুহ্যমান করলো, কখনো উৎফুল্ল করলো। আমার সেই ইমোশন এবং আবেগটাকে আমি কবিতার ছন্দে, পংক্তিতে গেঁথে রাখতে ভালোবাসি। এই যেমন ধরুন, আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ ছিল, একটি পিতা তার মেয়েটি পড়াশোনায় ভালো, যেহেতু তার স্বপ্ন ছিল মেয়েটাকে তিনি আরও অনেক দূর পড়াবেন, এই কারণে ছেলেকে বাদ দিয়ে তিনি মেয়েকে উচ্চশিক্ষায় দেবেন ঠিক করলেন, অনেক দূরে স্কুলে পাঠালেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি একজন ভণ্ড প্রেমিকের পাল্লায় পড়ে পাতালের গহ্বরে নেমে গেল। তারপর মেয়েটি অনেক হাত বদল হয়ে গেল, এবং পরে যখন মেয়েটি ফিরে এলো তখন দেখলো যে তার বাবা আম গাছের ডালে ঝুলছে। তো এটা একটা ঘটনা, যে ঘটনাটাকে আমাকে রাত্রে ঘুমোতে দেয়নি, ভীষণভাবে আমার মনে তোলপাড় সৃষ্টি করেছে। এবং তারপর আমি, কবিতা হচ্ছে এমন একটা ইমোশন না, যেটাকে জীবনানন্দ বলছেন বস্তু সঙ্গতির প্রসব, এটাকে জন্ম না দিয়ে যেন আর কোনো উপায় থাকে না। তো সেই কবিতাটাকে আমি ছন্দে গেঁথেছি, যদি অনুমতি করেন আমি কবিতাটা একটু সুন্দর করে ব্যাখ্যা করলে, নিশ্চয়ই শুনব। কবিতার নাম স্বপ্নভ্রষ্ট। স্বপ্ন অনেক থমকেছিল বাপের চোখে, অষ্টাদশী মেয়েটি আমার কলেজ যাবে খানিক বাদে। পড়শি সুধায় অবাক হয়ে, ছেলে তো নয়, মেয়েটিকে যে বাইরে স্কুলে পাঠিয়ে দিলে।
গর্ব ভরা মুখটি জুড়ে আলোর রেখা উঠল ফুটে, মেধাবী মেয়ে চাকরি করে ঘুচিয়ে দেবে আকালোরে। সবার অলক্ষেতে তখন ভাগ্যদেবীর কুটিল হাসি, বুঝল না মেয়ে বুকে যে তার প্রথম প্রেমের মুক্তা রাশি। সর্বনাশা হাতছানিতে পাতাল গুহায় থামল সেজে, হাট বাজারের পণ্য করে বিলিয়ে দিল প্রেমিক সেজে। অনেক যে হাত বদল শেষে মুক্তি এলো হঠাৎ যেদিন, বদ্ধ ঘরের ফাটল বেয়ে খণ্ড খণ্ড আকাশ যে নীল। বুক ভরা শ্বাস, মুক্ত বাতাস, ছায়া ছায়া স্কুলের বাড়ি, বই হাতে কি চলছে সে মেয়ে, দুই বিনুনি সবুজ শাড়ি। হাজার হাজার সূর্যমুখী যেই মেলেছে পাপড়ি ডানা, ভিড়ের মাঝে কে ওখানে ঝুলছে গাছে শরীরখানা। জল ভরা চোখ ঝাপসা দেখে বাবার মুখের আদলটা যে, এই যে আমি ছোট্টটি মেয়ে, নাও না কাছে হাত বাড়িয়ে, স্বপ্ন তোমার ফিরিয়ে দিলাম, আর যাব না তোমায় ছেড়ে। এটা কার লেখা? তুমি লিখেছো? তার মানে তুমি নিজে কবিতা লেখালেখির মধ্যেও আছো। হ্যাঁ, আমরা জানি বা আমরা যারা তোমার খুব কাছের জানি, কিন্তু আজকে দর্শক বন্ধুরাও জানলেন কৈলা কিন্তু নিজে কবিতা ভীষণ ভালো লেখেন। বাহ, উফ, আসলে না কবিতা বলতে দেখো এক সময় ছিল চাঁদ, ফুল, আকাশ, জ্যোৎস্না। হ্যাঁ, জ্যোৎস্নার পরেও যে একটা কালো দিক থাকে সেটা বোধহয় তোমরা এভাবেই তুলে আনো, কিন্তু এক এক সময় না সহ্য হয় না, জানো, মনে হয় না বাস্তব থেকে একটু বোধহয় অন্যদিকে ডুব দিই, যেখানে একটু আরাম পাবো। তাহলে এবার পরের কবিতার প্রসঙ্গে আসি। পরে কার কবিতা বলবে, তোমার না অন্য কারোর? তুমি যে কথাটা বলছিলে যে কবিতা তো শুধু কালোর দিকের কথা বলে না, আলোর দিকের কথাও বলে। আচ্ছা, কবি যারা সংবেদনশীল হন, জীবনানন্দ বলছেন সময় স্থিরতর হতে দেয় না, তাদের মধ্যে একটা আত্মিক সংকটের জন্ম হয়। সভ্যতার যে বিভ্রান্ত যে সময় আমরা এখন দাঁড়িয়ে আছি, চারপাশে যে একটা অনিকেত অন্ধকার, তার ভেতরে কোথাও যেন কবিতা মুক্তির দিশাও বলে দেয়। আমার মাস্টারমশাই সদ্য প্রয়াত অধ্যাপক অশ্রুকুমার শিকদার, তিনি আমাদের ক্লাসে পড়াতে গিয়ে বলতেন যে আমরা তো তিমির বিলাসী নই, আমরা তিমির বিনাশী হতে চাই। একদম। আধুনিক কবিতা যখন উনি পড়াতেন, উনি বলতেন যে জীবনানন্দ তিমির হননের গানও কিন্তু গেয়েছেন। তাই কবিতা এমন একটা বোধের জায়গায় তৈরি করে দেয় যে আমরা যখন বিচ্ছিন্নতায় আক্রান্ত হই, যখন একটা বিপন্ন বোধ আমাদের কুড়ে কুড়ে খায়, তার থেকে কোথাও যেন কবিতা একটা আলোর দিশাও দেখিয়ে দেয়। মুক্তির একটা রাস্তা আমরা কিন্তু ওই কবিতার মধ্যেই খুঁজে পাই। তা তুমি এখন সেরকম কিছু কবিতা শোনাচ্ছ নাকি? আমি শঙ্খ ঘোষের একটি কবিতা এখন বলবে? আচ্ছা বলো। বলতে চাই যে কবিতাটা আপাত দৃষ্টিতে শিশুদের কবিতা, কিন্তু কবিতা যে আমাদের একটা বোধের জায়গা তৈরি করে দেয়, আমাদের একটা ভালো লাগার জায়গা তৈরি করে দেয়, যে ছন্দবদ্ধ যে পংক্তিগুলো আমাদের চিন্তা চেতনার মধ্যে সংবাহিত হয়ে একটা অদ্ভুত একটা গীতিময় মূর্ছনা সৃষ্টি করে, যেগুলো আমাদের ভালো লাগাতে মনকে ভরিয়ে দেয়, এমন একটা কবিতা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। কবিতার নাম মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছ, এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচ। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো আমার বেজো মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশব। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই সেই অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পথে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আসলে সেটাই যেটাকে আমরা কল্পমায়া ভাবছি
বা একটা মায়াজাল বলে, সেটা বাস্তবই আসলে আসলে খুঁজলে দেখা যাবে সেটা বাস্তবই। আচ্ছা, এই যে সাহিত্য জীবন নিয়ে তোমার চলাফেরা আনাগোনা, এই সাহিত্য জীবনে ডুব দিতে গিয়ে তোমার কি মনে হয় আজকে সাহিত্য মানে বর্তমানের যে সাহিত্যের ধারা, সেটা তোমার কি মানে পজিটিভ দিকে যাচ্ছে, মানে সদর্থক কোনো এরকমই কোনো মুক্তির পথ দেখাচ্ছে কি, আলোর পথ দেখাচ্ছে কি? আসলে সাহিত্য শব্দটার মধ্যে যে রবীন্দ্রনাথ বলছেন একটা সহি তত্ত্ব আছে। যখন আমার চোখের সামনে কিছু কোনো সাহিত্য যখন আমার মনের পটে এটা দৃশ্যায়িত হয়, যখন আমি কমিউনিকেট করি তার সাথে, তখন আমার মনের মধ্যে যে ভালো লাগাটা আমার মনকে আচ্ছন্ন করে, সেই ভালো লাগার মধ্যে দিয়ে যে যে আলোর দিক আমি দেখতে পাই, সেটা কিন্তু একটা নান্দনিক আনন্দ। এটা লৌকিক কোনো দুঃখ বা আনন্দের সঙ্গে তুলনা হয় না। এটা একটা নান্দনিক আনন্দ, অন্যতম পর্যায়ের আনন্দ, অলৌকিক আনন্দ। এটা কি সবাই খুঁজে সেটা নিতে কখনো পারবে? কখনো দুঃখের মধ্যে থেকেও সেই আনন্দ হ্যাঁ, কিন্তু সবাইকে খুঁজে নিতে পারবে? আমি মাত্র যে কবিতাটা বললাম, সেই কবিতাটার মধ্যে যে বোধের কথাটা আছে, সাহিত্য চর্চার মধ্যে দিয়ে বা চর্চার মধ্যে দিয়ে সেই বোধের জায়গাটা তৈরি হয়, তখন কোনো দুঃখের বিষয়ও আমাদের কাছে সেই একটা শৈল্পিক আনন্দ দেয়, যেটাকে বলা হয়, আমরা জয় বলবো না, যেটাকে আমরা বলবো হচ্ছে প্লেজার। তা তুমি কবিতা ভালোবাসলে কোন এই প্লেজার এটা নেবার জন্যে? দুঃখের কবিতাও শেষ পর্যন্ত আমার কাছে একটা আনন্দের বার্তা এনে দেয়। কারণ আমি যে বললাম স্যারের কথা, আমরা তো আসলে তিমির বিনাশী হতে চাই, তাই তিমিরের মধ্যে দিয়ে কোথাও কোথাও সেই আনন্দের যে বার্তা, সেটা নিশ্চয়ই কবিতা এবং সাহিত্য চর্চা আমাদের দিয়ে যায়। আর আজকের যে বিভ্রান্ত সময়, যে সময় আমরা সবসময় একটা বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত, অ্যালিনিয়েশনে একটা আক্রান্ত, সেই একাকিত্বের যে যন্ত্রণা বা সমস্যা, সেখান থেকেও আমার মনে হয় যে কবিতাই আমাদের মুক্তি দিতে পারে, কবিতাই আমাদের বন্ধু হতে পারে, কবিতাই আমার নির্জনতার সঙ্গী হয়ে। বা তুমি বিরাট মর্যাদা দিলে, কবিতা কত বড় হাতিয়ার হতে পারে। হ্যাঁ, কি সুন্দরভাবে তুমি বললে। পরের কবিতায় যাই। কার কবিতা বলবে ভাবছো? আমি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক এই কবিতাতে যাচ্ছি। এই কবিতাটা আমার ভালো লাগে, কারণ কবিতাটা প্রথমত পাঠ্য, আমার পার্ট 3 অনার্সের সিলেবাসে আছে। কবিতাটা যখন পড়েছিলাম তখন ক্লাসে পড়ানোর জন্যই পড়েছিলাম, কিন্তু পরবর্তীকালে কবিতাটা পড়তে পড়তে কবিতাটার মধ্যে দিয়ে যেন একটা উত্তরণের যে একটা দিক, একটা শান বাঁধানো পাথরে পা ডুবিয়ে বসে থাকা ব্যাধিগ্রস্ত সমাজ, একটা কাঠখোট্টা গাছের প্রতীকে যেটা উঠে এসেছে, সেখানে যে তিনি বসন্তের খোঁজ করছেন, বসন্তের পূর্ণতা নিয়ে গাছ ফুটে উঠছে, লড়াই করছে, এই সংগ্রামের দিকটা আমার কাছে একটা উত্তরণের ইঙ্গিত রেখে যায়। এই কবিতাটা আমার খুব ভালো লাগা কবিতা, আমি এটা তুলে ধরতে চাই। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কুচি কুচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আমরণ পোড়ার মুখো লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। আমরাও সবাই এই ব্যাধিগ্রস্ত বিপন্ন সমাজের সামনে দাঁড়িয়ে এই গাছের মতোই হাসতে চাই, আমরা হাসতে চাই। বসন্ত তো আসলে প্রাণের একটা প্রকাশ, নবজীবনের প্রকাশ।
এই দাবিটা কবি করলেন না, এই জন্যই কবিতাটা তোমার কাছে এত ভালো লেগেছে, যে যাই ঘটুক বসন্ত কিন্তু থাকবেই, আছেই। আচ্ছা, পরের কবিতায় যাই। পরে কোন কবিতা বলছো? জয় গোস্বামীর কবিতা, কবিতার নাম মাসি পিসি। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসির রাত থাকতে ওঠে। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়? রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। শাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বন গায়ে। নাগরিক যন্ত্রণা, নাগরিক জীবনের যন্ত্রণা। আমরা সদ্য পার করে এসেছি নারী দিবস, কিন্তু জ্বলন্ত পিল সূর্যের উল্টো দিকে যে অন্ধকার জমাট বাঁধা, সাম্প্রতিক কালের কবি জয় গোস্বামীর কবিতায় সেই বাস্তব সত্যটাই কেমন ভাবে নির্মম ভাবে। আচ্ছা, তুমি কোন কলেজে পড়াও? আমি পিডি ওমেন্স কলেজে পড়াও। মানে এই 15টা সূত্রেই কি তুমি জলপাইগুড়িতে এসছো না? জলপাইগুড়ি কলেজেরই ছাত্রী। আচ্ছা, তা তোমার কেমন লাগে তখন? নিজেরই কলেজে, নিজের সিঁড়ি, নিজের বারান্দা। আমার কলেজটাকে চাকরির জায়গা মনে হয় না। আমি জানো এখনো যেমন আমি মনে প্রাণের ছাত্রী, আমি তখনও ছাত্রী ছিলাম, এখনো ছাত্রী, যদিও আমার সময়কালের কোনো শিক্ষিকা এখন নেই, তবুও আমার মনে হয় কলেজটা আমার নিজস্ব একান্ত নিজের কলেজ। এত বছরের একটা মানে একই জায়গায় তুমি এত বছর যাচ্ছ, এবং স্কুলটা দেখো আমাদের প্রত্যেকের জীবনের প্রথম পছন্দের জায়গা। আমরা স্কুলে যাব না কিন্তু কেউ ভাবতে পারিনি, কোনোদিনই ভাবিনি যে স্কুলে যাব না। আজও গেছি তো কালো যাব, মানে কোনোদিনই রবিবার হলেও মন খারাপ যে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না। হ্যাঁ, কত গল্প জমা রইল। আর সেখানে তুমি স্কুল পেরিয়েও, হ্যাঁ, এখনো স্কুলের বাড়িটার পাশ দিয়ে যদি কখনো যাই, কিরকম একটা নস্টালজিক অনুভূতি হয়, একটা মনটা কেঁদে ওঠে। আর কি ফিরে পাবো সেই জীবন, সেই কবিতার মতন আর কি। রবীন্দ্রনাথের আকাশের চাঁদ কবিতা। আচ্ছা, তোমার প্রিয় কবি কথা বলো। আমার নির্দিষ্ট কোনো প্রিয় কবি নেই। আমি কবিতা বাচিক শিল্পীও না, আমি আবৃত্তিকারও না, ভালো লাগার জন্য কবিতা পড়ি। আর যখন যে কবিতা, আমার অনেক সময় ঠোঙার মধ্যেও কোনো কবিতা ভালো লেগে যায়। আচ্ছা, আমি যখন যে কবিতা পড়ি, আমার জলপাইগুড়ি শহরে নিজের শহরের কিছু কবির কবিতাও আমার ভালো লাগে। আচ্ছা, এখন রবীন্দ্রনাথ আমাদের ভালো লাগায়, দুঃখে, বেদনায়, আমাদের চিন্তায়, চেতনায় সব সময় থাকেন। তিনি তো মহান সূর্যের মতন থাকবেনই। হ্যাঁ, তবু তারই আলোতে তোমার ভালো লাগার যে জায়গাগুলো, তার মানে তোমার প্রধান এবং প্রথম কথাই হচ্ছে ভাই কবিতা। আমি কাউকে চিনি না, কবিতা আমার কাছে ভালো লাগে, ভালো লাগা। তার জন্য আমি জলপাইগুড়ি শহরের, আমার শহরে এখন খুব ভালো কবিতা চর্চা হচ্ছে। আমি জানি, যারা নতুন প্রজন্ম উঠে আসছে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, খুব ভালো লিখছে তারা। হ্যাঁ হ্যাঁ, তো আমার কবিতা সবসময় ভালো লাগে। কারুর দু একটা শোনাতে পারবে? আমি তনুশ্রী পালের কবিতা। হ্যাঁ, বলো বলো, শুনি না একটু। নিয়ে এসেছি, মানে কেননা আজকের প্রজন্ম কি ভাবছে, এই জলপাইগুড়ির মাটিতে বসে, এই উত্তর বাংলার মাটিতে বসে কি ভাবছে, সেটা যদি তোমার কাছ থেকে আমরা জানতে পারি, আমাদেরও কিন্তু একটা জগৎ বাড়বে। হ্যাঁ, একটা বিস্তৃত হবে আমাদের জানার জগৎটা। বলো, শুনি, খুব ভালো লাগবে। তনুশ্রী পালের একটি কবিতা, বেহাগের ধুন। ভালোবাসা জঙ্গলে গেলে মহুয়া ফুলেরা কেঁদে ওঠে, কুরচির ঘ্রাণ নিয়ে কবি চলে যান। আমি তাকে ডেকে ডেকে সারা হই, শ্যাওলার ঘাটলায় বসে, বসেরার তীর ধরে তিনি আজ হেঁটে যান বহুদূর দুদিহার হাটে। ওখানে মেয়ের দল বাতাসের সুরে গান গায়, দ্রিমি দ্রিমি হেসে ওঠে মাদলের বোল।
চাঁদের আলোয় ভিজে কবি আজ খুশির জোয়ারে, তিনি আজ বাঁশিওয়ালা বেহাগের ধুনে মশগুল। আমি তাকে ডেকে ডেকে সারা হই, শ্যাওলার ঘাটলায় বসে, বসেরার নীল স্রোতে খুব ধীরে ভেসে গেল কবিতার নিপুণ বেহালায়। তবে শুরুতেই দেখো উত্তর বাংলার মেয়ে ছোঁয়া কিন্তু দিয়ে গেছে। এই যে কুর্চি কথাটা, এটা প্রয়াত জ্যোৎস্নেন্দু চক্রবর্তী যিনি মারা গেলেন তার উদ্দেশ্যে কবি তনুশ্রী পাল লিখেছিলেন। মানে আমার ভীষণ প্রিয় লেখক এই জ্যোৎস্নেন্দু চক্রবর্তী, জানো একটা ছোট গল্প পড়েছিলাম তার উত্তরবঙ্গ সংবাদে। সে গল্পটা বহুদিন, ওই তুমি সেই যেমন ঘুমোতে পারিনি ঘটনাটা পড়ে, আমি বহুদিন ঘুমোতে পারিনি তার সেই ছোট গল্পটা। খুব ছোট ছোট রবিবার দেখতেন, এবং উনি ওনার মধ্যে না যেন বাস্তবকে, এবং কোথায় সেই কোনায় লুকিয়ে আছে সেই বাস্তবটা অনেক সময় তুমি দেখছো না, আমি দেখছি না, রোজ যাচ্ছি সে পথে, কিন্তু উনি লক্ষ্য করে সেটাকে তুলে আনতেন। এটা আর কোন কবির এনেছো? ওনাদের খুব ভালো লাগলো, একটু বলো না। জলপাইগুড়ি ভেতরেই যেন একটা আরেকটা চোখ থাকে। হ্যাঁ সত্যি ঠিক বলেছো। আর কারো এনেছো? মানে আমাদের জলপাইগুড়ির আর কোনো কবির কবিতা এনেছো? পরে কিন্তু কোনো অনুষ্ঠানে এলে অবশ্যই নিয়ে এসো। নিশ্চয়ই। হ্যাঁ, ভারী ভালো লাগলো কবিতাটা। এখন কি তোমার নিজের লেখা তাহলে একটা কোনো কবিতা বলবে নাকি? তাহলে তুমিও তো সেই কবি হলে। না সেভাবে সেই অর্থে কবি না, আমার কোনো কবিতার বইও নেই, শুধু ভালো লাগে বলে। শোনো, বই ছাপানোর উপরে কি সব শিল্প নির্ভর করবে? আমি তো জানি তুমি কেমন লেখো। আমরা যারা তোমার খুব কাছে থাকি বা কোনো সুযোগ পেয়েছি তোমার কবিতা জানার, তো তারা কিন্তু জানি তুমি কবিতা কোন পর্যায়ে নিয়ে যাও। তো আজকে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জন্য তো আজকে অনুষ্ঠান, তো তাদের জন্য অন্তত আর একটা বলো শুনি। কবিতার নাম শব্দ কুহকে আজও। কথা ছিল দিনের আলো আবছা হলেই দেখা হবে তোমার সাথে, কোনো বিমূর্ত প্রান্তরে, জীবনের প্রলম্বিত ছায়ায় সান্ধ্য কথার অজস্র বুদবুদে আমরা পরিশুদ্ধ হব। এলে না, অথচ তোমারই ঝুলিতে ছিল আমার রাজ্যের কবিতা, দেওয়ালের ফ্রেস্কোতে গেঁথে রাখা জমানো বয়স। ভাঙা আয়নায় মুখ দেখি না আর, দেখি কার্নিশের ভাঙা টবে ধুলোর ঘর বসত, দেখি বৃষ্টিহীন খরার দহনে কেমন পুড়ে পুড়ে যায় শব্দ সুখ। আমার দাওয়ায় বিছানো নকশি কাঁথায় আজ ছুটন্ত হরিণের মতো খেলা করে তবু হারানো বিকেল। তো এতক্ষণ আমরা জলপাইগুড়ির কৈলা গাঙ্গুলির নিজের কবিতা, অন্য কবির কবিতা, তার ভালো লাগা, তার অনুভূতি, তার জীবনের কথা আমরা শুনলাম। আজকের কবিতার ভুবনে এখানেই ইতি টানব। তার আগে কৈলাকে একবার আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারাও ভালো থাকবেন।